হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম টু সিন এক্সপ্লেন বিডি। সিরিজ লাভারদের তো আর নতুন করে স্ট্রেঞ্জার থিংসের নাম পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ছোট্ট শান্তিপূর্ণ শহর হকিংসের ভয়ানক শ্যাডো মনস্টার থেকে শুরু করে মহাপরাক্রমশালী ভেকনার বিরুদ্ধে ছোট্ট 11, উইল, মাইক, লুকাস, ম্যাক্স আর ডাস্টিনের জীবন মরণ লড়াই সম্পর্কে সবাই জানে। বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় নেটফ্লিক্সের এই সিরিজের প্রথম 4 সিজনই IMDb'র টপ 10 লিস্টে জায়গা করে নিয়েছে। ভক্তদের দীর্ঘ 3.5 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এর প্রথম পর্ব মুক্তি পেয়েছে। তাই আমিও আর দেরি না করে ঝটপট এর এক্সপ্লেইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চলুন আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে গল্প শুরু করি। আর যারা আমার চ্যানেলে এখনো নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন সেরা সব মুভি ও সিরিজের এক্সপ্লেইন ভিডিও নিয়ে আমি রেগুলার আপনাদের সামনে হাজির হব। সিজন 4-এ আমরা দেখেছিলাম কিভাবে ওরা সবাই মিলে ভেকনাকে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল, কিন্তু ম্যাক্সকে মেরে ভেকনা ওর নতুন গেট ওপেন করে ও পুরা হকিংস শহরকে ধ্বংসস্তূপে পরিণত করে। ও সেখান থেকে পালিয়ে যায়। এরপরে দেখা যায় হকিংসের আকাশে আবারও নতুন করে বিপদের সংকেত যে ভেকনা আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে ও পুরা হকিংস শহরকে ধ্বংস করে দেবে। সিজন 5-এর শুরুতে আমাদেরকে নিয়ে যাওয়া হয় একদম সিরিজের শুরুতে, যেখানে উইলকে কিডন্যাপ করা হয়। জঙ্গলের ভিতরে বায়ার্স ক্যাসেলে উইল লুকিয়েছিল। তখন একটা ডেমোগর্গন ওকে আক্রমণ করে, তবে উইল ওকে গুলি করে দৌড়ে পালায় ও একটা উঁচু গাছের চূড়ায় গিয়ে আশ্রয় নেয়। ওকে খুঁজতে খুঁজতে ডেমোগর্গনটি দেখে ফেলে ও গাছে উঠতে থাকে। তখন উইল লাফ দিয়ে আরেক গাছে উঠতে চায়, কিন্তু ভারসাম্য হারিয়ে পড়ে যায় ও জ্ঞান হারিয়ে ফেলে। তখন ডেমোগর্গনটি ওকে হেনরির বাড়িতে নিয়ে আসে, আর আস্তে আস্তে ওর সামনে আসে হেনরি ওরফ ভেকনা। ভেকনা এসে ওর ডালগুলোর সাহায্যে উইলকে দেয়ালে আটকে দেয় ও একটা ডালের মধ্য দিয়ে প্রচুর লিকুইড মুখের ভিতরে প্রবেশ করাতে থাকে আর বলতে থাকে, আমি আর তুমি দুজনে মিলে অনেক সুন্দর কিছু করতে যাচ্ছি উইলিয়াম। এরপরে আমরা বর্তমানে ফিরে আসি 3 নভেম্বর 1987। বায়ার্স ফ্যামিলি এখন মাইকদের বাড়িতে একসাথে বাস করছে। পিছে ঘটে যাওয়া সব বিপদ আপদ পিছে ফেলে আবারও স্বাভাবিক জীবনযাপন শুরু করার চেষ্টা করছে। স্টিভ ও রবিন লোকাল একটা রেডিওতে আরজে হিসেবে কাজ করে, তবে হকিংস আর আগের মতো নেই। শহরের অধিকাংশ বাসিন্দাই শহর ত্যাগ করে চলে গিয়েছে। হকিংসকে একটা কোয়ারেন্টিন জোন ঘোষণা করে চতুর্দিকে কাঁটাতারের বেড়া বসিয়ে কড়া আর্মি প্রহরা বসানো হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া শহরে ঢোকা আর বের হওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আর কেউ চাইলেও তাকে আর্মিদের জেরার মুখোমুখি হতে হয়। ডাস্টিনকে দেখা যায় স্কুলে তাদের হেলফায়ার ক্লাবের টি-শার্ট পরে আসতে। এটা দেখে স্কুলের বাকি বাচ্চারা ওর দিকে বাজেভাবে তাকায়, কেননা ওদের কাছে তো হেলফায়ার ক্লাব একটা নিষিদ্ধ কাল্ট যারা শয়তানের উপাসনা করে হকিংসে সকল বিপদ আপদ নামিয়ে এনেছে। বাস্কেটবল ক্লাবের 2 জন ডাস্টিনের কাছে আসে আর হুমকি দিয়ে বলে সে যদি টি-শার্ট চেঞ্জ না করে তাহলে ওর খবর আছে। তবে ডাস্টিন এখন অনেক সাহসী, সে ওদের চোখে চোখে কথা বলতে থাকে। তখনই লুকাস, মাইক ও উইল সেখানে চলে আসে বন্ধুকে বাঁচাতে। লুকাস বলে, মনে নেই আমার বোন তোর বিচিতে লাথি দিয়েছিল আর ব্যথায় 7 দিন উঠতে পারিসনি। ভুলেও যদি ডাস্টিনের গায়ে হাত দিস তাহলে এবার তোর বিচিগুলোকে বেলুনের মতো ফাটিয়ে দেব। এটা শুনে ভয়ে ওরা ডাস্টিনকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এই টি-শার্ট পরার জন্য ডাস্টিনকে ওরা বকা দিতে থাকে যে কি দরকার অযথাই ওদেরকে রাগিয়ে দেওয়ার। জানিসই তো সবাই হেলফায়ার ক্লাবকে কতটা খারাপ মনে করে। তবে ডাস্টিন উল্টা রাগ দেখিয়ে বলে, এখন সব আমার দোষ না, তোরা জানিস হেলফায়ার ক্লাব খারাপ কিছু না, আর এটি শুধু ইনোসেন্টই না, ও একজন হিরো যে আমাদের বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে। আমি তোদের মতো ভীতু না যে সবার ভয়ে পালিয়ে বেড়াবো। মাইক বলে, কিন্তু তোকে তো বুঝতে হবে আমাদেরকে একটু সাবধানে চলতে হবে, বড়দের দেয়া রুল মেনে চলতে হবে। তবে ডাস্টিন তো অনর বলে, আমরা সবসময় নিজেদের বানানো রুলসই ফলো করে এসেছি, অন্যদের রুল কেয়ারই করিনি, তাই এবারও করবো না, এই বলে চলে যায়। তখনই স্কুলের দেয়ালে 11-এর একটা পোস্টার দেখা যায়, যেখানে আর্মি ওকে খুঁজে দিতে পারলে বিরাট পুরস্কারের ঘোষণা দিয়েছে। এরপরেই এলকে দেখা যায় গভীর জঙ্গলের মধ্যে দৌড়াতে, আর একদল আর্মি ওকে তাড়া করছিল। একসময় আর্মিরা গুলি করে ওকে মাটিতে ফেলে দেয়। দেখা যায় ওটা এল না, অন্য এক নারী। আর এলকে দেখা যায় পরিত্যক্ত গাড়ির ভাগারে ওর আধ্যাত্মিক শক্তির প্র্যাকটিস করতে। পাশেই হপার আর জয়েস স্টপওয়াচ হাতে ওকে পর্যবেক্ষণ করছিল। এল আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে, তবে হপার বলে আজকে অনেক হয়েছে, চলো আমরা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করি। কিন্তু এল তো আরো শক্তিশালী হতে চায়, বলে হেনরি এর পরে আরো ভয়ঙ্কর রূপে কামব্যাক করবে, ওকে হারাতে হলে আমার আরো অনেক শক্তিশালী হতে হবে, রেস্ট নেওয়ার সময় নেই, এই বলে আবারও প্র্যাকটিস শুরু করে। রেডিও চালাতে চালাতে হঠাৎ সিগন্যালের প্রবলেম হলে স্টিভ ডাস্টিনকে ফোন দিলে ও রেডিও ম্যানুয়াল পড়ে নিজেকেই ঠিক করতে বলে। রেডিও
ম্যানুয়াল ফলো করে স্টিভ ও জোনাথন চলে আসে রেডিও টাওয়ারে। কে টাওয়ারে উঠবে এটা নিয়ে ওদের দুজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় ও একসাথে ওঠা শুরু করে। আসলে দুজনেই ন্যান্সিকে ইমপ্রেসড করার জন্য এই প্রতিযোগিতায় নেমেছে। দুজন একই সাথে টাওয়ারের উপরে উঠে যায় ও এরপরে ছুটে যাওয়া তারটি জোড়া লাগিয়ে দেয় এবং নিচে তাকিয়ে দেখে ন্যান্সি ওখানে নেই, অর্থাৎ সব পরিশ্রম ব্যর্থ হয়ে গেল। এরপরেই মারিকে দেখা যায় একটা মালবাহী ট্রাক নিয়ে আর্মির কাছ থেকে অনুমতি নিয়ে শহরে প্রবেশ করে। এরপরে সে ট্রাকটি নিয়ে সরাসরি চলে আসে ন্যান্সিদের কাছে। ও আসলে শহরের বাইরে থেকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছে, যেমন অনেক খাদ্য সামগ্রী, অস্ত্র ইত্যাদি। এর সঙ্গে একটা নথিও নিয়ে আসে, সেখানে অনেক গোপনীয় তথ্য লেখা থাকে। ওদের কথাবার্তায় বোঝা যায় ওরা খুব দ্রুতই ভেকনার উপর বড়সড় একটা ধামাকা অভিযান চালাতে চলেছে। সিগন্যাল ঠিক করে রবিন আবারও রেডিওতে কথা বলতে শুরু করে এবং ব্যাকগ্রাউন্ডে আপসাইড ডাউন গানটি প্লে করে দেয় এবং একটা গল্প বলা শুরু করে। আর এটা শুনেই একদিকে স্কুলে মাইকেরা, অন্যদিকে জঙ্গলে হপার সেখান থেকে বিভিন্ন কথা নোট করতে থাকে। আসলে আর্মি ওদের সকল চলাচল আর কথাবার্তাই ফলো করছিল, তাই রবিন কোড আকারে সবার উদ্দেশ্যে মেসেজ দিচ্ছিল আর ওরা সেটা নোট করে নিচ্ছিল। এরপরে সবাই যার যার অবস্থান থেকে গোপন আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করে এবং তাদের প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করে, কিভাবে আপসাইড ডাউনে প্রবেশ করে অতর্কিতে ভেকনার উপর আক্রমণ করে সব খেল শেষ করে দিবে। জঙ্গলে ওরা যখন প্ল্যান করছিল তখনই হঠাৎ উইল দূর থেকে ভেসে আসা অনেকগুলো বাচ্চাদের শব্দ শুনতে পায় ও ওর আশেপাশে আকাশ ঘুরতে শুরু করে। এটা দেখে মাইকেরা দৌড়ে এসে ওকে ধরে এবং সব শুনে বুঝতে পারে ভেকনাও বসে নেই, সেও খুব কাছেই আছে। হকিংসে নতুন আর্মি ল্যাব স্থাপন করা হয়েছে। সেখানে একজন বয়স্ক মহিলা আপসাইড ডাউন থেকে ক্যাপচার করা বিভিন্ন জন্তু পরীক্ষা নিরীক্ষা করছিলেন। একজন আর্মি এসে বলে, ম্যাম, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনো 11কে ধরতে পারিনি। মহিলা বলেন, আমাদের হাতে একদমই সময় কম, যে কোনো মূল্যে মেয়েটাকে ধরতেই হবে, নয়তো আরো অনেক নিরীহ মানুষ মারা পড়বে। আসলে আর্মি সমস্ত দুর্ঘটনা ও হত্যাকাণ্ডের পিছনে 11কেই প্রধান অপরাধী হিসেবে মনে করছে। হপার আর এলকে আন্ডারগ্রাউন্ড টানেলে তর্ক করতে দেখা যায়। আসলে এল ওর লাস্ট প্র্যাকটিসে আগের সব সময়কে পিছনে ফেলে দ্রুত শেষ করেছে, কিন্তু হপার এটা মানতে নারাজ, বলে আমি একটু অমনোযোগী ছিলাম তাই সময় দেখতে পাইনি। কিন্তু এলের দাবি, তুমি মিথ্যা বলছো। আসলে আজকে রাতের অভিযানে এল হপারের সাথে যেতে চাইছে, কিন্তু এল এখনো রেডি না। এই অজুহাত দেখিয়ে হপার ওকে নিতে রাজি না। এটা নিয়ে বাবা মেয়ের মধ্যেকার এই কৃত্রিম ঝগড়ার উদ্ভব। জয়েস এসে হপারকে বলে, তুমি আসলে অযথাই মেয়েটার সাথে এরকম করছো, ও তোমাকে ভালোবাসে তাই তোমার সাথে যেতে চাইছে। কিন্তু হপার বলে, এ একটা অনিশ্চিত মিশন, চতুর্দিকে আর্মি টহল দিচ্ছে আর ওরা সবাই এলকে হন্যে হয়ে খুঁজছে। ওকে সাথে নিয়ে গিয়ে অযথাই বিপদে ফেলতে চাই না, কেননা সামনে অনেক বড় ফাইট আর সেখানে এলের কোনো বিকল্প নেই। মাইকের ছোট্ট বোন হলি বড় হয়ে গিয়েছে, সে এখন স্কুলে যায়, তবে ওর একটা বড় সমস্যা দেখা দিয়েছে। মাঝে মাঝেই ওকে কোনো একজন অদৃশ্য ব্যক্তির সাথে কথা বলতে দেখা যায়। একদিন স্কুলে এরকমই কথা বলছিল, তখন ওদের টিচার সেটা দেখে হলির মাকে ডেকে আনে। মাইক ও বোনকে স্কুলে নিতে এসে দেখে এই ব্যাপার। হলি বাইরে বসে আছে আর মা ভিতরে টিচারের সাথে কথা বলছে। মাইক তো এই বিষয়গুলো জানে, তাই বোনকে বিভিন্ন বিষয় বলে সাহস জোগাতে থাকে। এদিকে স্কুলে অ্যান্ডি ওর লকার খুলতেই ভিতর থেকে একটা সাপ বের হয়ে আসে। সাপ দেখে তো ও ভয় পেয়ে সিটকে পিছনে পড়ে যায়, তবে ওর বন্ধুরা এসে বলে, আরে বোকা, এটা একটা নির্বিষ সাপ, তুই কি ভিতরে? তখনই অ্যান্ডি লেখা দেখতে পায় হেল ফায়ার ক্লাব বেঁচে আছে এবং বেঁচে থাকবে। অ্যান্ডির আর বুঝতে বাকি থাকে না এটা কার কাজ। স্কুল থেকে বের হয়ে ডাস্টিন চলে যায় সমাধিস্থলে এডির কবর ভিজিট করতে। গিয়ে দেখে কারা যেন এডির নাম ফলকে বাজে ভাষা লিখে রেখেছে। ডাস্টিন ভাবে হয়তো রং দিয়ে লেখা, তাই হাত দিয়ে মুছতে গিয়ে দেখে রক্ত। তখন নিচে চেক করতে গিয়ে দেখে ওর রেখে আসা সাপটি টুকরো টুকরো হয়ে পড়ে আছে। এটা দেখে তো ডাস্টিন ভয়ে সিটকে পিছে সরে যায়। তখনই অ্যান্ডি তার দলবল নিয়ে হাজির হয়। এসেই বলে, তুই আজকাল খুব সাহসী হয়ে গিয়েছিস না, আজকে তোর সাহস বের করে দেব। তুই আর তোর হেলফায়ার ক্লাবকে আজকে পৃথিবী থেকে চিরতরে মুছে দেব। এই বলে ডাস্টিনের উপর হামলা চালায়। ডাস্টিন একাই ওদের প্রতিহত করতে চায়, কিন্তু শক্তিশালী চারজনের সাথে কোনোভাবেই পেরে ওঠে না। ওরা ডাস্টিনকে মাটিতে ফেলে নির্দয়ভাবে পিটাতে থাকে। এদিকে বাকি সবাই প্ল্যান মতো রেডিও স্টেশনে পৌঁছে গেছে। লুকাস বারবার ওয়াকি টকিতে ডাস্টিনের সাথে যোগাযোগ করতে থাকে, কিন্তু ও তো তখন রামধোলাই খেতে ব্যস্ত। ওরা সবাই ডাস্টিনের জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে, কিন্তু হাতে একদমই সময় নেই। যা করার আজ রাতেই করতে হবে। প্ল্যানে কোনো গড়বড় আনা যাবে না, তাই ওরা অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুতি নিতে থাকে। হপার সুস্থ হয়ে ফিরে আসবে এই ওয়াদা দিয়ে জয়েসের কাছ থেকে বিদায় নিয়ে আন্ডারগ্রাউন্ড টানেলে প্রবেশ করে। এদিকে হকিংস ল্যাবে তখন আপসাইড ডাউনে প্রবেশের প্রস্তুতি চলছে। দুজন আর্মি
আগুন দিয়ে গেট ক্লিয়ার করে আর 4টি আর্মি কনভয় সেই গেট দিয়ে হেনরির পৃথিবীতে প্রবেশ করবে। প্ল্যান অনুযায়ী হপার সেখানে গিয়ে লুকিয়ে থাকে ও আর্মিদের চোখ ফাঁকি দিয়ে একটা কনভয়ে লুকিয়ে গেট দিয়ে আপসাইড ডাউনে প্রবেশ করে। হপার সাথে একটা ওয়াকি টকি নিয়ে যায় যেন সর্বদা বাকিদের সাথে যোগাযোগ রাখতে পারে আর ওর সিগন্যাল যেন অটুট থাকে একটা গাড়িতে। তাই রাডার নিয়ে ওকে ফলো করতে থাকে স্টিভ ও জোনাথন। আর্মি কনভয়গুলা চলতে চলতে হঠাৎ হার্ড ব্রেক করে দাঁড়িয়ে যায়। সিগন্যাল ছাড়াই দাঁড়ানোয় একটার সাথে আর একটার জোরে ধাক্কা খেতে থাকে আর হপার সিগন্যাল হারিয়ে ফেলে। এল ভাবে হয়তো আর্মিরা হপারকে দেখে ফেলেছে, তাই বাবার জন্য চিন্তা হতে থাকে। আর তখনই তীক্ষ্ণ আওয়াজ শোনা যায়। এরপরে দেখা যায় ডেমোগর্গনের দল আর্মিদের উপর আক্রমণ করে একে একে সবাইকে মারতে থাকে। হপারদের গাড়ি পিছে থাকায় ড্রাইভার ঘুরিয়ে ব্যাক করতে চায়, কিন্তু ডেমোগর্গন ছুটে এসে ওকেও শেষ করে দেয়। ড্রাইভারবিহীন গাড়ি গিয়ে জোরে ধাক্কা খায় একটা গাছের সাথে, তবে ডেমোগর্গনরা ওকে না দেখায় এ যাত্রায় বেঁচে যায় আর দৌড়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। একই সময় রেডিও রুমে অস্বাভাবিক পাওয়ার আপ ডাউন হতে থাকে আর উইলের ঘাড়ে থাকা ভেকনার অংশটুকু জাগ্রত হয়ে যায়। উইল তার সেন্স হারিয়ে ফেলে এবং মাটিতে পড়ে কাঁপতে থাকে। আসলে ভেকনা ওর মাইন্ডের উপর নিয়ন্ত্রণ নিয়ে ওকে ফলো করে একটা ডেমোগর্গন পাঠিয়ে দেয় মাইকের বাড়ির দিকে। তবে একটু পরে জয়েস এসে উইলকে জাগ্রত করে। উইল হুঁশে ফিরেই মাকে বলে একটা ডেমোগর্গন যাচ্ছে মাইকের বাড়ির দিকে, ওদেরকে রক্ষা করতে হবে। ন্যান্সি তখন এলকে নিয়ে একটা গাড়িতে করে ওদের বাড়ির দিকে রওনা হয়। আমরা আগেও দেখেছি মাইকের বাবা মায়ের মধ্যে তেমন একটা গভীর সম্পর্ক নেই, শুধু সামাজিকভাবে স্বামী স্ত্রী। মাইকের বাবা সন্তানদের সম্পর্কে খুব একটা খোঁজই নেন না। ডিনার টেবিলে মেয়ে হলির নতুন এই সমস্যাটা নিয়ে দুজনের মধ্যে একচোট ঝগড়াও হয়। এটা লুকিয়ে দেখে ফেলে হলি আর নিজের রুমে এসে একা একা কান্নায় ভেঙে পড়ে। ডিনার শেষে বাবা মা যার যার মতো ব্যস্ত আর কান্নারত হলি তখন খেয়াল করে ওর টেবিল ল্যাম্পটা অস্বাভাবিকভাবে অন অফ হচ্ছে। এরপরে আস্তে আস্তে ঘরের সব আলো এরকম অন অফ হতে থাকে। হলি ভীত সন্ত্রস্ত হয়ে এদিক ওদিক তাকাতে থাকলে আচমকা ঘরের ছাদে ফাটল সৃষ্টি হয় আর সেখানে একটা গেট সৃষ্টি হয় আর সেই গেট দিয়ে একটা ডেমোগর্গন ঘরে প্রবেশ করে। ও এসেই হলিকে পা ধরে টেনে গেট দিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু হলি শক্ত করে ঘাট ধরে থাকায় পা থেকে জুতা খুলে যায় আর ছাড়া পেয়েই হলি দৌড়ে ঘর থেকে মাকে চিৎকার করে ডাকতে ডাকতে বেরিয়ে আসে। ক্যারেন তখন গোসল করার প্রস্তুতি নিচ্ছিল। হলি মাকে বলে, আমাকে বাঁচাও মা, মনস্টার আমাকে ধরতে এসেছে। কিন্তু ক্যারেন মনে করে হলি হয়তোবা আবারও কল্পনায় কাউকে দেখেছে, তাই সান্ত্বনা দিতে থাকে। তখনই ডেমোগর্গন ওদের কাছে চলে আসে। তবে ক্যারেন বুদ্ধি করে হলিকে নিয়ে বাথটাবের ফ্যানের মধ্যে লুকিয়ে থাকে। ডেমোগর্গন খুঁজতে খুঁজতে ওদের প্রায় ধরেই ফেলেছিল। তখনই হলির বাবা এসে ওদের ডাক দিলে ডেমোগর্গন ঘর থেকে বেরিয়ে যায় আর ওনাকে প্রচন্ড আঘাত করে মারাত্মক রকম আহত করে ফেলে। এই সুযোগে ক্যারেন মেয়েকে নিয়ে দৌড়ে পালাতে চায়, কিন্তু ডেমোগর্গন ওদের সামনে চলে আসে। মেয়েকে বাঁচাতে ক্যারেন তখন একটা ওয়াইনের বোতল ভেঙে ওর উপর আক্রমণ করতে থাকে, কিন্তু ডেমোগর্গন ওনাকে আঘাত করে একেবারে ক্ষতবিক্ষত করে ফেলে ও হলিকে নিয়ে গেট দিয়ে সেখান থেকে আপসাইড ডাউনে চলে যায়। ন্যান্সি খুবই দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ওদের বাড়িতে চলে আসে। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মারাত্মক আহত ক্যারেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ন্যান্সি ওনাকে সান্ত্বনা দিতে থাকেন আর তখনই ওদের নজরে পড়ে আপসাইড ডাউনের সেই গেটটি, ওটা প্রায় বন্ধ হয়ে আসছিল। ন্যান্সির নির্দেশে এল তখন ওই গেট দিয়ে আপসাইড ডাউনে প্রবেশ করে। মাইকেরাও দ্রুত গতিতে সাইকেল চালিয়ে বাড়িতে চলে আসে ও সঙ্গে সঙ্গে বাবা মাকে হাসপাতালে নিয়ে যায়। ন্যান্সি এই ঘটনার জন্য নিজেদেরকে অপরাধী মনে করতে থাকে। বলে, আমাদের এভাবে সময় নষ্ট করা উচিত হয়নি, আমাদের আরো আগেই কোনো পদক্ষেপ নেওয়া উচিত ছিল ওনাদের সব খুলে বলে হকিংস থেকে বাইরে কোথাও পাঠিয়ে দেয়া। মাইক বোঝাতে থাকে, আমাদের কিছুই করার ছিল না, কে জানতো ভেকনা হলিকে টার্গেট করেছে, যার এ সকল ঘটনার সাথে একদমই সম্পর্ক নেই। কিন্তু ন্যান্সি বলে, না, ভেকনা আমাকে এগুলো সব দেখিয়েছিল। হলি, বাবা মা সবাই মারা যাবে, এরপরে ও আমাদের তিলে তিলে মারবে। কিন্তু লুকাস বলে, না, ভেকনা কখনোই কোনো কাজ অসম্পূর্ণ রাখে না। এটা ভেকনার কাজ হলে সে কখনোই নিজে না এসে তার সৈন্যকে পাঠাতো না আর বাবা মাকেও জীবিত রাখতো না। আজকে 3 নভেম্বর, 6 নভেম্বরে উইলকে ও কিডন্যাপ করেছিল আর আমরা উইলকে ফিরিয়ে এনেছিলাম, এবার হলিকেও ফিরিয়ে আনবো। আর এল তো আপসাইড ডাউনে গিয়েছেই, সে অবশ্যই হলির কিছু হতে দেবে না। এটা শুনে ন্যান্সি কিছুটা আশ্বস্ত হয়। এদিকে এল হলিকে খুঁজতে থাকে। দূরে কোথাও হলির চিৎকার শুনে সেদিকে যেতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ কারো পায়ের আওয়াজ পেয়ে লুকিয়ে থেকে ওর উপর আক্রমণ করে। তবে দেখা যায় ওটা ছিল হপার। মেয়েকে দেখে হপার চিন্তিত হয়ে বলে, তুমি এখানে কি করছো? এখানে নিরাপদ না। তবে এল বাবাকে হলির কিডন্যাপের বিষয়টা জানিয়ে রক্তের দাগ দেখে দেখে ডেমোগর্গনকে ফলো করা শুরু করে।
রেডিও স্টেশনে জয়েস ছেলেকে জিজ্ঞেস করে, আসলে এটা জিজ্ঞেস করার মতো সঠিক সময় নয়, তবুও তুমি যে ভীষণ দেখেছিলে সেটা কি ছিল, আগের কোনো দৃশ্য নাকি বর্তমানের? উইল বলে, এটা আগের ভীষণগুলোর থেকে আলাদা মনে হচ্ছিল। আমি ডেমোগর্গন, ও যা দেখছিল আমিও তাই দেখছিলাম, ও যা করছিল আমিও তাই করছিলাম। আমি সম্ভবত এখনো ওদের সাথে কানেক্টেড আছি। জয়েস বলে, কিন্তু আমরা তো অনেক আগেই সেই কানেকশন কেটে দিয়েছিলাম। উইল বলে, সেটা আসলে পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। শহরে মনস্টারের হাত থেকে মুক্তি পাওয়ার পর থেকেই মাঝে মাঝেই ওর উপস্থিতি আমি অনুভব করতাম, কিন্তু হকিংস থেকে বাইরে থাকার সময় আর এটা হয়নি। কিন্তু আবারও ব্যাক করার পরেই সেটা আবারও অনুভব করি, আর এখন মনে হচ্ছে ও একদমই আমাদের নিকটেই অবস্থান করছে। এটা শুনে রবিন বলে, তার মানে তুমি ভেকনার অ্যান্টেনা হিসেবে কাজ করছো। তুমি এপাশ থেকে সিগন্যাল দিচ্ছ আর ওপার থেকে ভেকনা ডেমোগর্গনদের ব্যবহার করে সেটা রিসিভ করছে। ও তোমার মাধ্যমে আমাদের প্রতিটা মুভমেন্টের উপর নজর রাখছে। তখন উইল বিষয়টা বুঝতে পারে, সেদিন যখন ও হলির স্কুলের পাশে ছিল তখন এরকম মিশন এসেছিল আর ওর মাধ্যমে ভেকনা হলিকে লোকেট করে। উইল তখন বলে, হলিকে বাঁচাতে হলে আমাকে এখনই স্কুলের পাশে যেতে হবে, তাহলে হলির লোকেশন ট্র্যাক করতে পারবো। কিন্তু জয়েস বাধা দিয়ে বলে, আপসাইড ডাউনে হপার আছে, সে কিছু করবে, কিন্তু তার আগে আমি তোমার জীবন হুমকির মুখে ফেলে দিতে পারি না। এ নিয়ে মা ছেলে কিছুক্ষণ তর্ক করতে থাকে, ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে। এরপরে জয়েস অনেকক্ষণ ধরে হপারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সিগন্যাল তো নেই, যোগাযোগ হবে কিভাবে? রবিন তখন বুদ্ধি করে উইলকে পাশের ঘরে নিয়ে গিয়ে বলে, তোমার মা যেটা করার চেষ্টা করছে সেটা একেবারেই ইউজলেস প্ল্যান। আমরা কোনোভাবেই রেডিও দিয়ে হপারের লোকেশন ট্র্যাক করতে পারবো না, যদিও এটা একেবারে বিপজ্জনক আর তোমার মা জানলে খুবই রেগে যাবে, কিন্তু এটা ছাড়া কোনো উপায়ও নেই। হলিকে খুঁজে বের করার একমাত্র উপায় হচ্ছে তোমার সিগন্যালের সাহায্য নিয়ে ওই ডেমোগর্গনকে ট্র্যাক করা। তুমি কি রাজি? উইল বলে, আমরা যেটা করছি সেটাও বিপজ্জনক, তাই এছাড়া আর কোনো পথ খোলা নেই। এই বলে দুজনে মায়ের চোখ ফাঁকি দিয়ে রেডিও স্টেশন থেকে বের হয়ে যায়। রাস্তায় স্টিভদের গাড়ির ব্যাটারি ফুরিয়ে যায়, এজন্য আরেকটা গাড়ি থেকে চার্জ দিতে থাকে। এ সময় স্টিভ বলে, ন্যান্সির বাবা মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমাদের উচিত এখন একটা ফুল নিয়ে গিয়ে ন্যান্সিকে সান্ত্বনা দেয়া। এটা শুনে জোনাথন রেগে গিয়ে বলে, তোমার সমস্যা কি? এখন আমরা একটা গুরুত্বপূর্ণ মিশনে আছি, কোনোভাবেই প্ল্যান থেকে সরে যাওয়া যাবে না, আর তুমি আছো ন্যান্সিকে ইমপ্রেস করার ধান্দায়। আমি ফিরে আসার পর থেকেই দেখছি তুমি ন্যান্সির কাছে নিজেকে আমার চেয়ে সেরা প্রমাণ করার চেষ্টা করছো। স্টিভ বলে, আমি শুধু ন্যান্সির একজন ভালো বন্ধু হিসেবে পাশে থাকতে চেয়েছি, আর কিছু না। আর তুমি আমার দিকে ফোকাস না করে ন্যান্সির দিকে ফোকাস করো, এতে সে অনেক খুশি থাকবে। এভাবে তর্ক করতে করতে হঠাৎ দেখে নাকে মুখে রক্তাক্ত অবস্থায় ডাস্টিন সাইকেল নিয়ে ওদের দিকে আসছে। ডাস্টিন গাড়িতে উঠে ওদের একটা বানিয়ে গল্প বলে যে ও লোকেশনের দিকে যাচ্ছিল, হঠাৎ রাস্তায় পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে আর জ্ঞান ফেরা মাত্রই ছুটতে থাকে। তবে স্টিভ জানে ও মিথ্যা বলছে, তাই বলে, এন্ডি আর ওর দল এই হাল করেছে না, দেখেছো আমি তোমার কত কেয়ার করি, অথচ এর বিনিময়ে একটা ধন্যবাদও আমাকে দাও না। আজকে আমি ছিলাম না আর তোমাকে কত বড় বিপদে পড়তে হলো। ডাস্টিনও হার মানতে চায় না, বলে, আমি ছিলাম না জন্য তোমাদের গাড়ির ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল, একটা সিম্পল বিষয় আমাকে ছাড়া করতে পারো না। এবং দুজন আর বাকি দিনগুলোর মতোই তর্কাতর্কি করতে থাকে। তখন বিরক্ত হয়ে পিছন থেকে জোনাথন ধমক দিয়ে বলে, তোমরা চুপ করবে, তোমাদের চিল্লাচিল্লিতে হপারের সিগন্যাল শুনতে পাচ্ছি না। তখন ওরা চুপ হয়। কিছু দূর যাওয়ার পর একটা অস্পষ্ট সিগন্যাল পেলে জয়েস জোনাথনকে বলে, এটা কি হপারের সিগন্যাল? তবে শুনে ডাস্টিন বলে, না, এটা কোনো আর্মির সিগন্যাল হতে পারে। ওরা আশাহত হয়। তখন জয়েস জোনাথনকে রবিনের বানিয়ে বলা সমস্যার কথা বলে, তোদেরও কি এই সমস্যা হচ্ছে? রবিন আর উইল সেটা ঠিক করতে গেছে। এটা শুনে ওদের আর বুঝতে বাকি থাকে না, ওরা মাকে ভুজুং ভুজুং বুঝ দিয়ে বাইরে গিয়েছে। রবিন আর উইল তখন হলির স্কুলের কাছের ওই জঙ্গলে চলে আসে যেখানে উইলের মিশন এসেছিল। ওরা সিগন্যালের অপেক্ষায় এদিক ওদিক হাঁটতে থাকে। রবিন তখন মাটিতে পাথর দিয়ে একটা ঘূর্ণন আঁকানো দেখতে পায়। উইলের এটা দেখেই মনে পড়ে যায় সেদিন ভীষণে এভাবেই আকাশ ঘুরতে দেখেছিল। ও তখন স্কুলের দিকে আগাতে থাকে। হাসপাতালে মাইক ন্যান্সিকে এসে বলে, আচ্ছা, হলি কি তোমাকে কোনো মিস্টার ওয়াটসিট সম্পর্কে বলেছেন? ন্যান্সি বলে, হলির ওই কল্পনার বন্ধুটি? মাইক তখন বলে, আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো ওর কল্পনায় বানানো কোনো চরিত্র, কিন্তু আমি সেদিন স্কুলে হলিকে আনতে গেলে সে বলেছিল হকিংসে মনস্টার আছে আর ওরা ওকে ধরতে আসবে, আর সেদিনই হলিকে ডেমোগর্গন ধরে নিয়ে গেল।
এটা তো কোনো কোইন্সিডেন্স নয়। মিস্টার ওয়াটসন কোনো কাল্পনিক চরিত্র না, এটা রিয়েলও তো হতে পারে, আর এ সম্পর্কে একমাত্র মাই বলতে পারবে, তাই এখনই তার সঙ্গে দেখা করা উচিত। তখন ন্যান্সি ও মাইক ডাক্তারের কাছে এসে বলে, আমাদের ছোট বোন হারিয়ে গিয়েছে, এ সম্পর্কে কিছু তথ্য জানার জন্য মায়ের সাথে কথা বলা উচিত। কিন্তু ডাক্তার সাফ মানা করে দিয়ে বলে, তোমার মা এই মুহূর্তে অপারেশনের পর রেস্টে আছে, তাকে কোনো রকম ডিস্টার্ব করা যাবে না, তাই আমার অনুমতি ছাড়া দেখা করতে পারবে না। কিন্তু এই নির্দেশ অগ্রাহ্য করে দুজনে রোগী ও নার্সের ড্রেস পরে মায়ের কাছে যেতে থাকে এবং ডাক্তারদের চোখ ফাঁকি দিয়ে মায়ের কেবিনে ঢুকে পড়ে। অপারেশনের পরে ক্যারেনের তখন জ্ঞান ফিরে এসেছে, কিন্তু ডেমোগর্গনের আঘাতে কথা বলার অবস্থায় ছিল না, তাই লিখে কথা বলতে থাকে। মা হলির কথা জিজ্ঞেস করলে ন্যান্সি জানায় হলি নিখোঁজ। এটা শুনে মা কান্না করতে গেলে মাইক সান্ত্বনা দিয়ে বলে, আমরা হলিকেই খোঁজার চেষ্টা করছি। হলি কি তোমাকে কখনো মিস্টার ওয়াটসিট নামে কারো নাম বলেছে? এটা শুনে ক্যারেনের চোখ বড় বড় হয়ে যায়। ক্যারেন জানায়, হলি সেদিন স্কুলে এই ওয়াটসিটের সাথে কথা বলছিল বলে ওর টিচার বলেছিল। হলির দেওয়া তথ্য মতে ক্যারেন ওর চেহারা ও পোশাকের বিবরণ দিতে থাকে। এ সময় উইল হলির স্কুলের খেলনা ঘূর্ণির কাছে এসে বলে, আমার ভীষণে আকাশ ঘুরতে দেখেছিলাম। এর মানে হচ্ছে আমি সেদিন কোনো ডেমোগর্গনের চোখ দিয়ে দেখিনি, আমি ভেকনার নেক্সট ভিকটিম হলির চোখ দিয়ে দেখেছিলাম, অর্থাৎ সেদিন আমি ছিলাম ভেকনা। হাসপাতালে ন্যান্সি মাকে জিজ্ঞেস করে, হলি কি সেই ব্যক্তির নাম বলেছিল? ক্যারেন তখন কাগজে হেনরির নাম লিখে। এটা দেখে ন্যান্সি আর মাইকের বুঝতে বাকি থাকে না এটা ভেকনারই কাজ। এ সময় উইল একটা ভীষণ দেখে, যেখানে হলি হেনরি ওরফে ভেকনার হাত ধরে ওর নতুন বাড়িতে প্রবেশ করছে। হলি প্রশ্ন করে, শুধু আমাকে কেন, বাকি বাচ্চাদের তুমি মনস্টারদের হাত থেকে রক্ষা করবে না? হেনরি বলে, প্রথমে তোমাকে বাঁচাবো, এরপরে তোমার পরিবার ও তোমার বন্ধুদের বাঁচাবো। এই বলে বাড়িতে ঢুকে দরজা আটকে দেয়। অন্যদিকে আপসাইড ডাউনে হপার এলকে জিজ্ঞেস করে, উইলারদের বাড়িতে তুমি কিভাবে আসলে? এল উত্তর দেয়, গাড়িতে করে। এটা শুনে তো হপার মেয়ের উপর রাগ ঝাড়তে থাকে, তোমাকে এতদিন লুকিয়ে রাখলাম যেন আর্মি কোনোভাবেই খোঁজ না পায়, এবার ওরা সিসিটিভি ফুটেজ দেখে তোমাকে শনাক্ত করে ফেলবে আর ধরতে চলে আসবে। এত বড় বোকামি আর রিস্ক নেওয়ার কি দরকার ছিল? এল বলে, হলির জীবন হুমকির মধ্যে ছিল, এজন্য আমাদের হাতে একদমই সময় ছিল না। ডেমোগর্গন হলিকে ভেকনার কাছে নিয়ে যাওয়ার জন্য তুলে নিয়ে এসেছে, আর ওকে ফলো করে ভেকনার কাছে পৌঁছে যাব আর ওকে শেষ করে দেব। তবে হপার মেয়ের এই যুক্তিকে পাত্তা দেয় না, বকা দিতে থাকে, তবে এল এসবের কোনো গুরুত্ব দেয় না। এক জায়গায় রক্ত দেখে বলে, ডেমোগর্গন মারাত্মক আহত হয়েছে আর জোরে যেতে পারছে না, দ্রুত আমাদের ওকে ধরা উচিত। এই বলে রক্তের দাগ ফলো করতে থাকে, কিন্তু হপার কোনোভাবেই এলের সাথে হেঁটে পারছিল না, তাই ওকে থামতে বলে। এল তখন ওর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে কিছু হয়েছে। এসে দেখে হপার পেটে একটা গুলি খেয়েছে। গাড়িতে ডেমোগর্গনের সাথে ফাইটের সময় এক আর্মির গুলি ভুল করে ওর পেটে লাগে। এল তখন ব্যান্ডেজ দিয়ে হপারকে প্রাথমিক চিকিৎসা দিতে থাকে। এ সময় হপার তার ছোটবেলার স্মৃতিচারণ করতে থাকে, যে সে কতটা ডান পিটে ছিল। এরপরে মেয়ে সারার কথা বলতে বলতে সে কান্নায় ভেঙে পড়ে। এটা দেখে এল তখন বলে, এই কারণেই তুমি আমাকে আসতে দিতে চাইছিলে না, যে ভেকনা জিতে যাবে আর আমি হেরে যাব। হপার তখন বলে, আমি অত কিছু জানি না, শুধু তোমাকে কখনোই হারাতে চাই না আর কখনো হারাতে দিবও না, তাই সামনে যত বিপদ আপদ আসুক না কেন আমি সর্বস্ব দিয়ে তোমাকে রক্ষা করে যাব। দুজনে যখন ইমোশনাল হয়ে কথা বলছিল, তখনই কিছু দূরে আহত ডেমোগর্গনের আওয়াজ শুনে আবারও উঠে সেটা ফলো করা শুরু করে। শব্দের উৎসের কাছাকাছি যাওয়ার পর হপার বুঝতে পারে এটা ডেমোগর্গনের আওয়াজ না, আরো বড় কিছুর। আরেকটু এগিয়ে যাওয়ার পর ওরা যা দেখে সেটার জন্য একদমই প্রস্তুত ছিল না। ওদের সামনে গেম অফ থ্রোনসে নাইট ওয়াকারদের থামানোর জন্য যেমন ওয়াল বানানো হয়েছিল, ঠিক সেরকম বিশাল আকৃতির একটা দেয়াল বানানো। এল বুঝতে পারে হলিকে ওই দেয়ালের উপরে নিয়ে যাওয়া হয়েছে, আর এই কারণেই এল ওকে কোনোভাবে ট্রেস করতে পারছিল না। হপার অনেক চেষ্টা করে সেই দেওয়ালে ফুটা করার, কিন্তু কিছুই হয় না। এরপরে এল ওর আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে খুলতে চায়, কিন্তু এতে সামান্যই কাজ হয়। দুজনে অনেকক্ষণ চেষ্টা করতে করতে একেবারে ক্লান্ত হয়ে যায়। দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিল, তখনই পিছে শব্দ শুনে দেখতে পায় দুইটা আর্মি কনভয় ওদের দিকে এগিয়ে আসছে। আসলে গতদিন উইলারদের বাড়ির কাছে সিসিটিভিতে এলের ছবি দেখেই আর্মি ওকে খোঁজা শুরু করে ও ট্রেস করে এখানে চলে আসে। আর্মি দেখে ওরা দুজন পালাতে চায়, কিন্তু একটা গাড়িতে থাকা সাউন্ড মেশিনে তীব্র আওয়াজ হতে থাকে, আর এটা শুনে এল ব্যথায় কাতরাতে থাকে আর সামনে আগাতে পারে না। আর্মিরা ওদের ওই স্থানে চলে আসে, কিন্তু আশেপাশে খুঁজে ওদের কোনো চিহ্ন পায় না, কেননা হপার তখন এলকে নিয়ে পাশে থাকা একটা বড় সাইনবোর্ডের আড়ালে লুকিয়েছিল। একজন আর্মি তাই হেডকোয়ার্টারে জানায় এই স্থান ক্লিয়ার, এলের কোনো সাইন নেই। হেডকোয়ার্টার
এটা কনফার্ম করে ওদের নতুন লোকেশনে যেতে বলে, তবে ওরা একটু ব্রেক নিতে চেয়েছিল। এল লুকিয়ে থাকলেও সাউন্ড মেশিনের কারণে ব্যথায় কাতরাচ্ছিল, কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয়ে অনেক কষ্টে আওয়াজ বন্ধ করেছিল। একজন আর্মি ওয়ালের পাশে গিয়ে হিসু করতে যায়, আর তখনই ওর নজরে পড়ে যায় ওয়ালে আটকে থাকা হপারের চাকুটি। সে সঙ্গে সঙ্গে বাকিদের অ্যালার্ট করে দিয়ে ওরা আশেপাশে খুঁজতে থাকে। এরপরে ওরা গাড়িতে এসে সাউন্ড মেশিনটি ঘোরাতে থাকে। মেশিন যেই এলের দিকে তাক করে, এবার আর এল চুপ থাকতে পারে না, ব্যথায় চিৎকার করে ওঠে। এটা শোনা মাত্রই আর্মিরা অস্ত্র হাতে ওদের দিকে আগাতে থাকে। হপারের হাতে আর কোনো অপশন থাকে না, সে আর্মির দিকে গুলি চালায়। আর্মিরা সবাই মিলে ওর দিকে একযোগে গুলিবর্ষণ করতে থাকে। হপার একটা মোটা থামের আড়ালে লুকায়। হপার বুঝতে পারে ওদের সাথে একা পারা সম্ভব নয়, তখন ব্যাগ থেকে 2টা গ্রেনেড বের করে ওদের দিকে ছুড়ে মারে। গ্রেনেড বিস্ফোরণে আর্মিরা ছিটকে গিয়ে দূরে পড়ে, আর এই চান্সে হপার গুলি করে সাউন্ড মেশিনটি ধ্বংস করে ফেলে। শব্দ বন্ধ হয়। এবার অবশেষে এল মুক্তি পেল, বাইরে বেরিয়ে এসে বাকিদের কাবু করে ফেলে। এটা দেখে হপার আশ্বস্ত হয় যে এল তার পুরো পাওয়ার ফিরে পেয়েছে। আর এভাবে শেষ হয় স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এর দ্বিতীয় এপিসোড। তো গাইজ, কেমন লাগলো এই এক্সপ্লেইন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আমি খুব দ্রুতই বাকি 2 এপিসোডের এক্সপ্লেইন নিয়ে হাজির হব, সেটা যেন কোনোভাবেই মিস না হয়ে যায়। তাই সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।